সঙ্গে আপনার যত ফোর্স আছে, পুলিশ আছে, আপনি লাগিয়ে নিয়ে মোকাবেলা করব। কারণ তৃণমূল কংগ্রেস তার শিক্ষা, সংস্কৃতি, খুনের রাজনীতি, অসভ্যতম রাজনীতির সঙ্গে বহরমপুরের টাউন তৃণমূল কংগ্রেসের কর্মীরা কেউ জড়িয়ে থাকে না। এতদিন ধরে যে মিছিল হয়েছে, যে প্রতিবাদ মিছিল হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের প্রতিবাদ মিছিল ব্যতিক্রম। জাতীয় কংগ্রেসের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কার্যত অধীর চৌধুরীকে লক্ষ্য করে যে বক্তব্য আপনি রাখলেন তা নজিরবিহীন। এটা কারণটা কি হয়েছিল? দেখুন, রাজনৈতিক আন্দোলনটাই রাজনৈতিক কর্মীদের সম্পদ। যে কারণে আজকে অধীর চৌধুরী যাতায়াতের পথে আমাদের বিভান দে, তাপস রায় এবং আরো কিছু মহিলা ছিল হনুমান মন্দিরে পুজো করছিল 13 নম্বর ওয়ার্ডে অবস্থিত। সেখানে গাড়ি থেকে নেমে ওয়াই ক্যাটাগরির সিকিউরিটি দিয়ে যেভাবে আক্রমণ করেছে, হেনস্থা করেছে, গালাগালি করেছে এবং তার কিছু ক্রিমিনাল যারা অ্যাসোসিয়েট আছে তারা যেভাবে অত্যাচার করেছে, তার একটা প্রতিবাদ হওয়া দরকার। কারণ অধীর চৌধুরী তো নির্বাচন কমিশনকে তার মতো করে ইউজ করছে, কারণ তিনি 5 বারের সাংসদ, তিনি তার সঙ্গে একটা সখ্যতা আছে নির্বাচন কমিশনের, তিনি যেটা বলছেন সেটাকে বিশ্বাসযোগ্য করে তুলছেন। কারণ এই কারণে তার উপরে একটা বিজেপির সমর্থন বরাবরই আছে, এটা গতবারও লক্ষ্য করেছি। এবার আলটিমেটলি লাস্ট পর্যন্ত কোন জায়গায় যাবে সেটা আমরা বুঝতে পারছি না, হয়তো বিজেপি সমর্থন পেতেও পারে। না হলে পরে অধীর চৌধুরী কে, যেখানে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী কোনো আলাদা রকম প্রিভিলেজ পাচ্ছেন না, সেখানে অধীর রঞ্জন চৌধুরীকে ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি দিয়ে যেভাবে মানুষের সঙ্গে, বহরমপুরের মানুষের সঙ্গে যেভাবে একটা ব্যবহার করছেন, মারধর করছেন, থ্রেড পারসেপশন তৈরি করছেন, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হবে। সেটা একটা প্রতিবাদ হওয়া নির্বাচন কমিশনের মধ্যে দরকার। আমরা কমপ্লেন করেছি, কিন্তু তার রাজনৈতিক প্রতিবাদ হওয়া দরকার। ওইটা অ্যাকচুয়ালি হচ্ছে পিডব্লিউডি রোড, পাবলিক রোড, এরকম কোনো বিধিনিষেধ নেই যে কংগ্রেস পার্টি অফিসের সামনে 144 করা আছে। গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে তৃণমূল কংগ্রেস এই ঘটনার প্রতিবাদ করেছে, সেই জন্য প্রতিবাদ করা দরকার হয়েছে বলে প্রতিবাদ করেছে। কারণ প্রতিবাদটার জায়গাটা তৈরি করেছেন অধীর চৌধুরী নিজেই তৃণমূল কংগ্রেস কর্মীকে আঘাত করে। এইখানে আর একটা পাল্টা প্রশ্ন উঠে আসছে। সকালে যখন ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা তৃণমূল কংগ্রেস একটা গট আপ করেছে, যে অধীর চৌধুরীকে কেন অযথা গো ব্যাক স্লোগান দিতে যাব, কেন অধীর চৌধুরীকে দেখে প্রতিবাদ করবে তৃণমূল কর্মীরা, কেন? এই ঘটনাটা হচ্ছে আপনার ঠিক ব্যাখ্যায় ভুল হচ্ছে। অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান দেয়নি, আপনি সিসিটিভি ফুটেজে দেখবেন গো ব্যাক স্লোগানটা দিয়েছে অধীর চৌধুরী মারার পর। কারণ আমাদের 27টা ওয়ার্ডে দেওয়াল লেখন থেকে আরম্ভ করে আপনার বিভিন্ন রকম ফ্লেক্স পোস্টার, সমস্ত রকম নির্বাচনী যে মডেল কোড অফ কন্ডাক্টের সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ মেনে চলা হচ্ছে, অর্থাৎ কোনো ডিস্টার্ব কমপ্লেন কিন্তু কোনো দিক থেকে নেই। তাহলে পরে অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান দেবে কেন? আজকে ভোট ডিক্লেয়ার হয়েছে নাই করে 16 তারিখ, আজকে প্রায় 1 মাস হতে চলল। তাহলে 1 মাসের মধ্যে গো ব্যাক স্লোগান কি অধীর চৌধুরীকে কোনো রকম ভাবে কেউ দিয়েছে না কোনো বিজেপি প্রার্থীকে দিয়েছে? তো এই জায়গা থেকে অধীর চৌধুরী পুরোনোটা রাগ আছে ওই পরিবারের ওপর। ওই ছেলেটা বিমান তৃণমূল কংগ্রেসের কর্মী, পাশে বস্তি আছে, 1300 ভোট আছে, সেই জায়গাটা এই বিধান প্রচুর সার্ভিস দিয়ে মমতা ব্যানার্জির যে উন্নয়নের যে মাপকাঠিগুলোকে আছে সেগুলোকে তৈরি করে গরিব মানুষ সার্ভিস দেওয়ার চেষ্টা করে, এটাই হচ্ছে তার অপরাধ। তার বাবা অধীর চৌধুরী তার বাবাকে একটা ক্রিমিনাল তৈরি করেছিল। আমি সেই ছেলেগুলোকে ক্রিমিনাল তৈরি করতে দিইনি, আগে কংগ্রেস করতে বিভাগকে ক্রিমিনাল বাদ দিয়ে একটা সুস্থ পরিষেবার মধ্যে পলিটিক্স করতে বলেছি, এবং যার ফলে এই ছেলেটা মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসের মাধ্যমে সোশ্যাল ওয়ার্কের মধ্যে বস্তিবাসী উন্নয়নের সঙ্গে জড়িয়ে আছে। ন্যাচারালি সার্ভিস দিলে পরে তার একটা ভোট ব্যাংক তৈরি হচ্ছে, এই ভোট ব্যাংকটা হচ্ছে তৈরি করাটা কালো হয়ে গেছে। সেই জন্য পূর্ববর্তী রাগবশত দেখবেন কোনো জায়গায় গো ব্যাক স্লোগান থেকে আশপাশের লোকজন লাগে, একটা ভিড়ভাট্টা লাগে, কোনো দু সাইডের লোক লাগে, তাহলে পরে 3টে লোক নিয়ে গো ব্যাক স্লোগান দিয়ে সেটা কি বিশ্বাসযোগ্য? অটোমেটিক্যালি পুরনো রাগবশত তাকে যখন আক্রমণ করে একজন ক্যান্ডিডেট, একজন এমপি আইন ভাঙছে এবং তার সঙ্গে তার শক্তি কি সেন্ট্রাল বাহিনী, তার সেন্ট্রাল বেল সমানভাবে আক্রমণ করছে, তাহলে অর্থাৎ তৃণমূল কমিটি তো সেখানে পোস্ট মার খাবে না। তার লিগাল ফোরামে যত রকম যাওয়া দরকার করবে, হাইকোর্ট করবে, সুপ্রিম কোর্ট করবে, থানা করবে, পুলিশ করবে, সব রকম করবে, করে নিয়ে অধীর চৌধুরী আইনের ঊর্ধ্বে নয়, অধীর চৌধুরী আইনের ঊর্ধ্বে নয় এবং তার সিকিউরিটি আইনের ঊর্ধ্বে নয়। অলরেডি
তার যে সিকিউরিটি নিয়ে যেভাবে তিনি পলিটিক্যাল ইউজ করছেন, আমার মনে হয় ভারতবর্ষের বিজেপি নেতা মন্ত্রীরাও করছে না। আমার প্রশ্ন একটা জায়গায়, যেখানে অধীর চৌধুরী বিজেপি শত্রু, অধীর চৌধুরীকে কিভাবে বিজেপি এতগুলো ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি রেখে দিয়েছে, যেখানে বিজেপির নেতা মন্ত্রীদের অত সিকিউরিটি নেই, সেই সিকিউরিটি নিয়ে সিআইএসএফ তো বিজেপি কন্ট্রোলে, তাহলে কেন অধীর চৌধুরীকে পুষে রেখে দিয়েছে? এই কারণটা আমি প্রশ্নটা রাখলাম। অধীর চৌধুরী এবং বিজেপি এটা একটা বরাবরই একটা বড় সেট আপ। জায়গাটাতে একটা প্রশ্ন আছে, এটা আমি শহরবাসীর একটা প্রশ্ন, যে এই যে বারবার তার আপনি যখনই প্রতিবাদ করেছেন, যখনই বিক্ষোভ দেখিয়েছেন, তার সিকিউরিটির কথা উঠেছে, অধীর চৌধুরীর কথা উঠেছে, কংগ্রেস এখানে আসেনি আপনার প্রতিবাদের মধ্যে, ব্যক্তি অধীর এসেছে। এই ব্যক্তি অধীরকে ব্যক্তি নাড়ুর বিক্ষোভের কারণ নাকি রাজনৈতিক কোনো বিক্ষোভের কারণ? দেখুন, আজকে কিন্তু বিভান দিয়ে ব্যক্তি নাড়ু নয়, বিভান দিয়ে একটা আলাদা মানুষ, সাধারণ কর্মী। আজকে সমষ্টিগত প্রতিবাদ হয়েছে। সমষ্টিগত প্রতিবাদ মানে অধীর চৌধুরী অ্যাটিটিউডটাকে, নেচারটাকে দীর্ঘদিন মানুষ ক্ষোভে জ্বালায়, যন্ত্রণায় একবার পুঞ্জীবিত করে আছে, আজকে তা আউটবাস্ট হয়েছে। এখানে সাধারণ মানুষ অনেক ছিল, যারা অধীরের হাতে হত্যা হয়েছে, যাদের পরিবার, যারা অধীরের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের। এখানে ব্যক্তি অধীর কিন্তু আজকে অ্যাসল্ট করেছে বিভানকে। ব্যক্তি অধীরের কোনো লোক কিন্তু প্রথমে যায়নি, ব্যক্তি অধীর গেছে, তার সিকিউরিটি গেছে, তার চালাচামুন্ডা গেছে, তারপরকে আক্রমণ করেছে। তাহলে ব্যক্তি অধীরের যে লাইন অফ অ্যাকশন, ব্যক্তি অধীরের যে তার পলিটিক্যাল ফায়দা তোলার যে টেম্পারমেন্ট, সেই টেম্পারমেন্ট দাবি রাখার টেম্পারমেন্ট, গণতন্ত্রকে হত্যা করার যে আপনার মানে ইয়েতে তার যে ক্যারেক্টার, তার যে মানুষের স্তব্ধ মুখকে বন্ধ করে রাখার যে তার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার বিরুদ্ধে আজকে সাধারণ জনসমাজ আজকে গর্জে উঠেছে। বিজেপির বিরুদ্ধে এত প্রতিবাদ আন্দোলন দেখা যাচ্ছে না, লড়াইটা মূলত কি কংগ্রেসের সঙ্গে? না, বিজেপির বিরুদ্ধে তো আমি বললাম তো, অধীর চৌধুরীকে বিজেপি পুষছে। ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি বিজেপি যে বলছে যে আমরা তৃণমূল হচ্ছে অধীরকে একটা আন্ডারস্ট্যান্ডিং করছে, ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি বিজেপির মন্ত্রীদেরও নেই, যেভাবে ওকে অধীরকে পুষে রাখছে। এবং নির্বাচন কমিশন অধীরকে কিছুটা হলো পরও এখনো পর্যন্ত তাকে গুরুত্ব দিচ্ছে। অর্থাৎ এগুলো কোনো সময় বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট ছাড়া, সাপোর্ট ছাড়া সম্ভব নয়। অর্থাৎ সেই জায়গা থেকে বিজেপির বিরুদ্ধে যে লড়াই আমাদের, সেটা তো আছেই। বিজেপির বিরুদ্ধে আমাদের আইডিওলজিগতভাবে লড়াই, ব্যক্তিগত বিরুদ্ধে লড়াই নয়। বিজেপির যে সামগ্রিক চিন্তাভাবনা এবং বিজেপির যে মানুষকে, গরিব মানুষকে ধ্বংস করছে, প্রত্যেক দিনে যে সোশিও ইকোনমিক স্ট্রাকচার নষ্ট হচ্ছে, বিজেপির বিরুদ্ধে আমাদের সামগ্রিক ভারতবাসীর লড়াই। তাই মোদী সরকারের যে পলিসি, সেই পলিসিতে পশ্চিমবঙ্গের মানুষ সহ বিভিন্ন প্রান্তের মানুষ আপনার ভীষণভাবে তারা বেরোজগারি পথে দিন দিন চলে যাচ্ছে। তো সেই জায়গা থেকে এটা সামগ্রিক লড়াই, কালেকটিভ লড়াই। তাহলে পরে তো আপনি বলছেন বিজেপির একটা আশীর্বাদ ধন্য প্রার্থী হচ্ছেন কংগ্রেসের অধীর চৌধুরী, মানে তাহলে বিজেপির যিনি ক্যান্ডিডেট তিনি কি? দেখুন, গোটা বিজেপি যিনি ক্যান্ডিডেট নির্মল দা হচ্ছে অত্যন্ত ভালো মানুষ, ভদ্র সজ্জন মানুষ, ডাক্তার মানুষ, তাকে ডাক্তার হিসেবেই হচ্ছে আমরা সবাই চিনি। এবার তাকে ক্যান্ডিডেট বিজেপি করেছে, তিনি বিজেপিতে মানে ক্যান্ডিডেট হয়েছেন। এবার সেটা হচ্ছে তিনি ভালো করে জানেন যে গতবার কৃষ্ণ চৌহাদ্দার, দিলীপ ঘোষের যিনি বাড়ির পুরোহিত, তাকে ক্যান্ডিডেট করা হয়েছিল। এবং তিনিও জানেন যে অধীর চৌধুরী যতগুলো বিজেপির কাছ থেকে সুবিধা নেয় তিনি জানেন। তিনি জেনে বুঝে যদি মানে সুইসাইড স্পটে নামেন, এটা তার রেসপন্সও তিনি কিভাবে ভাবছেন না ভাবছেন। তা সেই জায়গা থেকে নির্মলদা ভালো ডাক্তার, নির্মলদা রাজনীতি করাও আমার মানে রাজনীতি যে পার্টি করুক না কেন, নির্মলদাকে সম্মান জানিয়ে বলছি, কিন্তু তার পার্টির যে লোকাল নেতৃত্ব আর তার পার্টির যে উচ্চ নেতৃত্ব, এই দুটো ভালো করে জাজ করা দরকার ছিল যে আলটিমেটলি তাকে কতটা সাপোর্ট করবে। তো আমার যেটা এখনো পর্যন্ত আমাদের কাছে খবর আছে, বিজেপির বহু নেতা কর্মী অধীর চৌধুরীকে সাপোর্ট করছে, এবং এটা সাপোর্ট করছে মানে সে একই গেম, তাহলে সাপোর্টটা নিশ্চয়ই উপর থেকে ইনস্ট্রাকশন ছাড়া হচ্ছে না। এই জন্য দাঁড়িয়ে নির্মলবাবু বলতে পারবেন যে তার দলের সামনের অবস্থান আর তার উপর নেতাদের পিছনের যে স্ট্র্যাটেজি, সেটা অধীর চৌধুরীর পক্ষে কতটা সক্রিয়, এটা বিচার করার দায়িত্ব নির্মলবাবুর। কারণ এটা তো আমরা অলরেডি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমরা তার প্রমাণ আমাদের কাছে আছে, বিভিন্ন জায়গা থেকে তার অনেক পেয়েছি আমরা,
তার অনেক বিভিন্ন রকম বিজেপি কর্মীরা অধিচুদের সঙ্গে কথা বলছে, কিন্তু নির্মলদা এখন সেখানে হয়তো পাপচক্রে ফেসে গিয়ে এখন কি জায়গায় নির্মলদা অবস্থান দাঁড়াবে সেটা নির্মলদা আলটিমেটলি পরে রিয়েলাইজ করুক, পরে তখন নির্মলদার সঙ্গে বা আপনাদের সঙ্গে কথা হবে। এর থেকে একটা কথা উঠছিল যে দাদা যদি আজকে এমপি সিটে দাঁড়াতো, এই প্রার্থী হলে পরে নাড়ুদা যদি দাঁড়াতো, তাহলে পরে এই গর্জনটা আরো বেশি হতো। এইখানে কি কোথাও গিয়ে আপনার সেটা ঠিক নয়, কারণ পার্টি আমাদের যেহেতু সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইউসুফ পাঠান খুব ব্রিলিয়ান্ট, খুব দারুণ প্রার্থী, এবং এটা যে কোনো রাজনীতি প্রার্থী করার পেছনে তার কতগুলো আপনার ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়া আমাকে তৃণমূল কংগ্রেস তো সুযোগ দিয়েছে, এমএলএ আমাকে করেছে, এমএলএ টিকিট দিয়েছিল, আমি কন্টেস্ট করি, তারপর চেয়ারম্যান করেছে, এবং ঘটনাচক্রে বহরমপুর বিধানসভায় আমাকে মানে কোঅর্ডিনেটরও করেছে। এর পাশাপাশি আমি যেহেতু বহরমপুর বিধানসভা নিয়ে কাজ করি, স্বাভাবিকভাবে সাতটা অঞ্চলের মধ্যে আমার অত যাতায়াত নেই। স্বাভাবিকভাবে সেখানে ইউসুফ পাঠানজিকে রাজি করিয়েছে, কারণ অধীর চৌধুরী এত বড় বড় কথা এটা সহ্য হচ্ছে না। তো সেই জন্য ইউসুফ পাঠানের মতন একটা ক্যান্ডিডেটকে এখানে পাঠিয়েছে, হেভিওয়েট ক্যান্ডিডেট পাঠিয়েছে, যার গ্ল্যামার, যার ভোট ক্যাচিং পাওয়ার, যার সোশ্যাল ওয়ার্ক করার ভ্যালু, একজন অ্যাজ এ প্লেয়ার হিসেবে তার দেশত্ববোধ সব কিছু মানে অধীরের অনেক ঊর্ধ্বে। সেই জন্য ভোটের রাজনৈতিক লড়াই, রাজনৈতিকভাবে যে সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে সেটা পুরো সঠিক, এবং সেই জায়গা থেকে তার ইউসুফ পাঠান তো আমাদের ক্যান্ডিডেট, তার হয়ে এবং মমতা ব্যানার্জি হিসেবে সৈনিক হিসেবে আমাদের কাজ রাজনৈতিক আন্দোলন সংগঠিত করা, ভোট ব্যাংক তৈরি করা, তৃণমূলকে জেতানো এবং আমাদের সংগঠন তৈরি করা, সেই কাজটা আমরা করে যাচ্ছি 100বার। আজকে চেয়ারম্যান হিসেবে বহরমপুরের মানুষ কাছে পায় নারুগোপাল মুখোপাধ্যায়কে প্রয়োজনে। এমএলএ হলে পরে তাকে হয়তো কাছে পাওয়া যেত, সেটা যেত কি যেত না বা কি হতো, কতটা পাওয়া যেত পরের কথা। কিন্তু একদম আর একটা কথা আপনি স্বীকার করবেন নিশ্চয়ই, যে গুজরাটের একজন বাসিন্দা তিনি বহরমপুর থেকে কন্টেস্ট করলে পরে তাকে কি বহরমপুরে মানুষ কাছে পাবে? তাহলে সেক্ষেত্রে নারুগোপাল মুখোপাধ্যায় তো একটা চয়েস হতেই পারতো। না, নারুগোপাল মুখার্জি নিশ্চয়ই চয়েস হতে পারতো। আমাকে তো পার্টি তো আনচয়েসের জায়গায় রাখেনি। আমার সবসময় পার্টি একটা সাধারণ কর্মী, না তাকে তো পাবে না, কাছের লোক না, এই ব্যাপারটা বলি চয়েস পার্টি সবাই, প্রত্যেকটা কর্মীদেরকে তৃণমূল পার্টি ভালোবাসে, শুধু নারুগোপাল মুখার্জি একা নয়। এখানে আমরা সবাই মমতা ব্যানার্জির পথে চলি, এবং তার যে এজেন্ডাগুলো আছে 74 রকম প্রকল্প সার্ভিসটা দিই মানুষকে, এবং মমতা ব্যানার্জি প্রচার করি। অর্থাৎ মমতা ব্যানার্জি বহরমপুরে আপামর কর্মীদেরকে, মুর্শিদাবাদের আপামর কর্মীদেরকে পছন্দ করে ভালোবাসে। এবার কাউকে তো টিকিট দিতে হবে, এবং টিকিট দিতে গেলে পরে এবার আমি তো আমার জায়গাটা বললাম, যে জায়গাটা আমি বহরমপুর বিধানসভা নিয়ে কাজ করেছি, আমার 7টা বিধানসভা সম্পর্কে অভিজ্ঞতা কম। স্বাভাবিকভাবে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, গুজরাট মানে ইউসুফ পাঠান, এটাকে একটু যদি আপনি এলাবোরেট করেন দেখবেন ইউসুফ পাঠান কিন্তু একটা ফিগার অফ ইন্ডিয়া। ইউসুফ পাঠানের যখন ইউটিউব বা বিভিন্ন রকম মিডিয়া এক্সপোজার হয়, তার বাড়ি গুজরাটিতে কিন্তু কেউ জানে না তিনি ভারতীয়। কারণ ভারতবর্ষের মানুষ খুব বেশি ভগবান পুজোর থেকে ক্রিকেট খেলা দেখে, সেই জায়গা থেকে এত জনপ্রিয় খেলা, এই জনপ্রিয় খেলার একটা অনবদ্য অংশ ইউসুফ পাঠান, ইরফান পাঠান, তো এদেরকে এত বেশিভাবে মানুষ চেনে ভারতবর্ষে, সেই জন্য এদের ভারতীয় হিসাবে এদের মানে পরিচয়টা, এদের সে মুর্শিদাবাদ থেকে দাঁড়াক আর মহারাষ্ট্র থেকে দাঁড়াক, আলটিমেটলি গুজরাটে বাড়ি হোক আর গুরগাঁয়ে বাড়ি হোক, আলাদা কোনো ফারাক রাখে না। কারণ ইউসুফ পাঠান বা সচিন তেন্ডুলকার বা কপিল দেব বা থেকে এদের কোনো আলাদা কোনো প্রভিন্স নেই, আলাদা কোনো জায়গা নেই। আচ্ছা, এরা ভারতীয়। কিন্তু যদি আজকে নির্বাচনের ফল কি হবে 13ই মে সেটা সময় বলবে। যদি জিতে যান, এখন তো উনি একটি বেসরকারি হোটেলে আছেন, থাকছেন, সেখানে থেকে তার স্থায়ী বাসস্থান বহরমপুরে তৈরি হবে। স্থায়ী বাসস্থান আমরা দেখে রেখেছি। আচ্ছা, এখানে এবার নিশ্চয়ই তিনি আসলে পরে তো বহরমপুর হেডকোয়ার্টারে থাকবেন, এবং স্বাভাবিকভাবে আমাকে যদি তিনি তার চয়েসের কথা বলেন, পার্টি যদি বলেন তার পরিকাঠামোর জন্য তিনি যেভাবে থাকতে পছন্দ করেন সেই পরিকাঠামোর মধ্যে আমাদের ব্যবস্থা করে দেবে। কিন্তু আমি যেটুকু বুঝেছি যে দেখুন বহরমপুরে যে মানের হোটেল আছে, অ্যাকচুয়ালি ইউসুফ পাঠান ইন্টারন্যাশনাল প্লেয়ার, ওরা যে মানের হোটেলে থাকে সেই মানের হোটেল কিন্তু বহরমপুরে নেই। তাহলে পরে বহরমপুরে যেটুকু বেস্ট আছে সেটুকুর মধ্যে উনি মানে ফিট হচ্ছেন বা ফিট অ্যাডজাস্ট করে নিচ্ছেন। অর্থাৎ একটা মানুষের
মানে স্বভাব চরিত্র দেখলে বোঝা যায় যে কোনো পরিবেশেই তিনি হচ্ছে তার মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে। এবং ইউসুফ পাঠান একটা যে ঘরে থাকছে, খুব ছোট্ট ঘর একটা, এবং সেই ঘরে থেকেই সারাদিন নির্বাচনী প্রচার সারছেন বা তার কাজকর্ম করছেন। অর্থাৎ তার কাছে বেশি লাক্সারিয়াস লাইফটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, কারণ তিনি দেশ বিদেশে এত জায়গায় ভালো ভালো হোটেলে থেকেছেন। তার কাছে বহরমপুরের মতো একটা জায়গায় এখন 1 মাসের উপর কাটিয়ে দিলেন একটা হোটেলে, তাহলে সেখানে কোনো কমপ্লেন নেই, তার কোনো অনুভূতি নেই, তার কোনো আলাদা কোনো মানে আলাদা কোনো চাহিদা নেই। এই চাহিদা ব্যতি রেখেও যে এত সহজে মানিয়ে নিতে পারে, যার অভ্যাস আছে ওইসব বিভিন্ন রকম মানে 5 স্টার 3 স্টার বা 7 স্টার হোটেলগুলোতে মানে থাকার, সে মানিয়ে নিচ্ছে। তার মানে বুঝতে হবে একটা সহজ ঘর থেকে আসা সরল সিধা মানসিকতা একজন ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্ব রাজনৈতিক অত ঝঞ্ঝাট বোঝে না, যে ব্যক্তিত্ব চায়। যদি মমতা ব্যানার্জী বন্দ্যোপাধ্যায় তাকে দাঁড় করিয়েছেন এবং একটা এই জায়গা থেকে এমপি পেলে পড়ে তৃণমূল, সেক্ষেত্রে অনেক সমস্যা আছে, একটা এমপিকে প্রয়োজন হয়। মানে আইনসভায় অনেক বড় বড় সমস্যা আছে, অনেক যদি তো কিছু করেনি এমপি হিসাবে দীর্ঘদিন থেকে। দেখুন কি করেছে, রেলমন্ত্রী ছিল তাও বিরাট কিছু করেনি, তো কিছুদিনের জন্য ছিল, কিছু করেনি। তো এই জন্য কিছু করার যে তাগিদটা, এবং একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় গভর্নমেন্ট, একদিকে ইউসুফ পাঠান এমপি, এই দুটোকে অ্যামালগামেট করলে পরে যে ডেভেলপমেন্টটা হবে, সেই ডেভেলপমেন্টটা বহরমপুর লোকসভা মানুষের ক্ষেত্রে খুব কার্যকরী হবে।